আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের, আমরা প্রায় আলোচনা করেছি। আজকে একটি নতুন অধ্যায় আমরা আলোচনা করব, সেটি হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, তাহলে অধ্যায়টির নাম হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তো মজুদ পণ্য হচ্ছে প্রতিষ্ঠানের একটি চলতি সম্পদ। এটি সংরক্ষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি এর বিষয়ে আমরা ধারণা নিব। মজুদ পণ্যের সংরক্ষণের যে পদ্ধতি রয়েছে, দুটি পদ্ধতির কথা হিসাব বিজ্ঞান আলোচিত হয়েছে। একটি হচ্ছে সময়ভিত্তিক মজুদ পদ্ধতি, আরেকটি হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। একটি হচ্ছে সময়ভিত্তিক মজুদ পদ্ধতি, আরেকটি হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। সময়ভিত্তিক মজুদ পদ্ধতিকে বলা হয় ইংরেজিতে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আরেকটি হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি, যেটি সেটিকে বলা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। একটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটি হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বা সময়ভিত্তিক মজুদ পদ্ধতির মূল কথা হচ্ছে, এখানে মজুদ গণনা করা হয় হিসাবকাল শেষে। একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে মজুদ গণনা করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের যারা তথ্য ব্যবহারকারী রয়েছে তারা হিসাবকাল শেষে একটি প্রতিষ্ঠানের কী পরিমাণ মজুদ রয়েছে, ইনভেন্টরি রয়েছে, সেটি হিসাবকাল শেষে জানতে পারে। আর অবিরত বা নিত্য মজুদ পদ্ধতির মূল কথা হচ্ছে, এখানে মজুদ গণনা করা হয় প্রতিদিন, এখানে মজুদ গণনা করা হয়। এজন্য হিসাব তথ্যের যারা ব্যবহারকারী, এরা যে কোনো সময় প্রতিষ্ঠানের গুদামে কি পরিমাণ মজুদ রয়েছে সেটি যে কোনো সময় জানতে পারে, অর্থাৎ এখানে প্রতিদিন মজুদ গণনা করা হয়। এই জন্য এটিকে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি বলা হয়, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে আমরা দুটি পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছি। একটি হচ্ছে মজুদ সংরক্ষণের দুটি পদ্ধতি সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। একটি হচ্ছে সময়ভিত্তিক মজুদ পদ্ধতি, আরেকটি হচ্ছে অবিরত বা নিত্য মজুদ পদ্ধতি। সময়ভিত্তিক মজুদ পদ্ধতির মূল কথা হচ্ছে, এখানে হিসাবকাল শেষে আমরা মজুদ সম্পর্কে ধারণা পাবো, সমাপনী মজুদ কত আছে এটি জানতে পারবো। আর অবিরত মজুদ পদ্ধতির মূল কথা হচ্ছে, এখানে আমরা যে কোনো সময় প্রতিদিন মজুদ সম্পর্কে ধারণা পাবো। আরেকটি বিষয় বলে রাখি, জাবেদা দাখিলা দেওয়ার ক্ষেত্রে এখানে কিছুটা ভিন্নতা তোমরা দেখতে পাবে। যেমন সময়ভিত্তিক মজুদ পদ্ধতিতে পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাব ডেবিট করি। সময়ভিত্তিক মজুদ পদ্ধতিতে পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাব ডেবিট করি। যেমন যদি আমরা নগদে পণ্য ক্রয় করা হয়, আমরা জাবেদা দাখিলা দিয়ে থাকি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর অবিরত মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতিতে আমরা পণ্যদ্রব্য ক্রয়ের জন্য জাবেদা দিয়ে থাকি। যেমন নগদে পণ্য ক্রয়ের জন্য আমরা অবিরত মজুদ পদ্ধতিতে জাবেদা দাখিলা দিব মজুদ পণ্য ডেবিট, নগদান ক্রেডিট। অর্থাৎ তাহলে একটি বিষয় ক্লিয়ার, সময়ভিত্তিক মজুদ পদ্ধতিতে আমরা ক্রয় হিসাব লিখে থাকি, আর অবিরত মজুদ পদ্ধতিতে আমরা মজুদ পণ্য লিখে থাকি। এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে একেবারে জাবেদা দাখিলা দুটি জাবেদা দাখিলার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাই। যেমন নগদে পণ্য ক্রয় যদি হয়, নগদে পণ্য ক্রয়, সময়ভিত্তিক মজুদ পদ্ধতিতে আমরা জাবেদা দাখিলা দিব সময়ভিত্তিক মজুদ পদ্ধতিতে আমরা জাবেদা দাখিলা দিব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে আমরা জাবেদা দাখিলা দিব অবিরত বা নিত্য মজুদ পদ্ধতিতে, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। অবিরত মজুদ পদ্ধতিতে আমরা জাবেদা দাখিলা দিব মজুদ পণ্য ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে সময়ভিত্তিক ক্রয় হিসাব লেখা হয়, আর অবিরতর ক্ষেত্রে মজুদ পণ্য লেখা হয়।
একইভাবে পণ্যদ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে মনে রাখবে, পণ্যদ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা সময়ভিত্তিক মজুদ পদ্ধতিতে আমরা নগদ অ্যান্ড ডেবিট বিক্রয় ক্রেডিট লিখে থাকি। অন্যদিকে অবিরত মজুদ পদ্ধতিতে পণ্য বিক্রয়ের জন্য জাবেদা দাখিলা দুটি হয়, একটি হচ্ছে বিক্রয় মূল্যের জন্য, আরেকটি হচ্ছে ক্রয় মূল্যের জন্য। একটি হচ্ছে বিক্রয় মূল্যের জন্য, আরেকটি হচ্ছে ক্রয় মূল্যের জন্য। বিক্রয় মূল্যের জন্য আমরা জাবেদা দাখিলা দিব, যেমন নগদ অ্যান্ড ডেবিট বিক্রয় ক্রেডিট। আর ক্রয় মূল্যের জন্য আমরা জাবেদা দাখিলা দিব বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। মজুদ পণ্য ক্রেডিট করা হবে পণ্যের ক্রয় মূল্য দ্বারা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি বিষয় বলি, এই অধ্যায়ে পরীক্ষার প্রশ্নে কি আসবে। পরীক্ষার প্রশ্নে শুধুমাত্র একটি মজুদ খতিয়ান প্রস্তুত করতে বলা হবে। তো শুধুমাত্র মজুদ খতিয়ান প্রস্তুত করতে জানলে আমাদেরকে হবে না, এই জন্য বেসিক কিছু বিষয় আমাদের ধারণা নেওয়া প্রয়োজন, যেগুলো তোমাদের এমসিকিউতে পরীক্ষায় কাজে লাগবে। তো এরপর আসো তাহলে এই মজুদ মূল্যায়ন পদ্ধতি। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে মজুদ সংরক্ষণ পদ্ধতি, একটি হচ্ছে মজুদ সংরক্ষণ পদ্ধতি, আরেকটি হচ্ছে মজুদ মূল্যায়ন পদ্ধতি। মজুদ সংরক্ষণ পদ্ধতি তাহলে কয়টি? দুটি। একটি সময়ভিত্তিক মজুদ পদ্ধতি, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আরেকটি হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি বা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর মজুদ মূল্যায়ন পদ্ধতি, যেটি মূলত মজুদ খতিয়ান স্টোর লেজার প্রস্তুতের ক্ষেত্রে আমাদের ধারণা নেওয়া প্রয়োজন। মজুদ মূল্যায়ন পদ্ধতি হচ্ছে তিনটি। একটি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটি তোমরা যা সহজভাবে মনে রাখবে, তোমরা ফাইফো তোমরা যেটি বলে থাকো, ফাইফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের কৃতপণ্য আগে বিক্রয়, আগের কৃতপণ্য আগে বিক্রয় করব আমরা। আর কি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাইফো, অর্থাৎ শেষের কৃতপণ্য আগে বিক্রয়। এরপর হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, এটিকে বলা হয় ভারযুক্ত গড় পদ্ধতি, অর্থাৎ এখানে আগের কৃতপণ্য আগে বিক্রয় বা শেষের কৃতপণ্য আগে বিক্রয় এরকম না বিষয়টি। এখানে এই পণ্যের একটি গড় হার বের করা হয় এবং সেই গড় হার ভিত্তি করে সেটি বিক্রয় দেখানো হয়, এই সমাপনী মজুদ দেখানো হয়। তো এই পদ্ধতিগুলো আমরা যখন মজুদ খতিয়ান প্রস্তুত করব তখন তোমরা স্পষ্ট একটি ধারণা পাবে। তাহলে আমরা মজুদ খতিয়ান, মজুদ খতিয়ান একটি ছক তোমাদেরকে দেখাই। মজুদ খতিয়ান বা স্টোর লেজার মজুদ খতিয়ান। এখানে তিনটি পদ্ধতির কথা বলা আছে মজুদ মূল্যায়নের জন্য। একটা হচ্ছে ফাইফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আরেকটি হচ্ছে লাইফো মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট, আরেকটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি। তো মজুদ খতিয়ানের ছক আমরা কিভাবে করব দেখো প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে আমরা এই তিনটি রো করব। একটি হচ্ছে প্রাপ্তি, একটি হচ্ছে প্রাপ্তি বা ক্রয়, আরেকটি হচ্ছে ইস্যু, আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে উদ্ধৃত্ত। এবং এই তিনটি রো, এই তিনটি কলাম আরও তিনটি সাব কলামে আমরা ভাগ করব। একটি হচ্ছে একক, আরেকটি হচ্ছে দর, আরেকটি হচ্ছে টাকা। একটি হচ্ছে একক, দর, টাকা, একক, দর, টাকা। এরপর প্রথমে তারিখ লিখবো আমরা, তারিখ। এরপর বিবরণ কলামটি লিখবো, এটি লিখলে হবে, না লিখলেও হবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রাপ্তি কলামে আমরা লিখবো ক্রয়গুলো, যত ক্রয় আছে, একক, দর, টাকা, একক, দর, টাকা, একক, দর, টাকা। তো প্রাপ্তি কলামে আমরা লিখবো ক্রয়গুলো, এখানে বলা থাকবে, এই মনে করো 300 একক, একটা রেট দেওয়া থাকবে, প্রতি একক কত টাকা করে, বা 300 কেজি প্রতি কেজি কত টাকা করে, এরকম দেওয়া থাকবে। তো ক্রয়গুলো আমরা লিখবো প্রাপ্তি কলামে, আর বিক্রয়গুলো আমরা লিখবো ইস্যু কলামে। আর প্রাপ্তি এবং ইস্যু এই দুটি ব্যালেন্স করে, অ্যাডজাস্ট করে আমরা উদ্ধৃত্ত নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, মজুদ খতিয়ান বিষয়টি আমি অন্য আরেকটি ক্লাসে তোমাদের দেখাবো। আজকে তোমরা তাহলে
মজুদ সংরক্ষণ, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে বেসিক ধারণা এতটুকুই নাও। মজুদ সংরক্ষণ পদ্ধতি হচ্ছে দুটি, একটি হচ্ছে সমভিত্তিক মজুদ পদ্ধতি, আরেকটি হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি। সমভিত্তিক মজুদ পদ্ধতির কিছু জাবেদা দাখিলা এবং অবিরত মজুদ পদ্ধতির কিছু জাবেদা দাখিলা আমরা শিখব। সমভিত্তিক মজুদ পদ্ধতির ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে, পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়কে ডেবিট করা হয়, আর অবিরত মজুদ পদ্ধতির ক্ষেত্রে মজুদ পণ্য ডেবিট করা হয়। বিক্রয়ের ক্ষেত্রে এখানে যেমন যদি নগদে বিক্রয় করা হয়, সমভিত্তিক মজুদ পদ্ধতি আমরা লিখব নগদান ডেবিট বিক্রয়কারীর একটি জাবেদা দাখিলা হবে, আর অবিরত মজুদ পদ্ধতির ক্ষেত্রে দুটি জাবেদা দাখিলা হবে। একটি হচ্ছে বিক্রয় মূল্যের জন্য, আরেকটি হচ্ছে ক্রয় মূল্যের জন্য। বিক্রয় মূল্যের জন্য জাবেদা দাখিলা কি হবে? নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। আর ক্রয় মূল্যের জন্য জাবেদা দাখিলা হবে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। একইভাবে ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের জন্য একইভাবে যেখানে যেখানে ক্রয় রয়েছে সেখানে সেখানে আমরা মজুদ পণ্য লিখব অবিরত মজুদ পদ্ধতির ক্ষেত্রে। এরপর মজুদ মূল্যায়নের যে পদ্ধতি রয়েছে তিনটি, একটি হচ্ছে ফাইফো মেথড, আরেকটি হচ্ছে লাইফো মেথড, আরেকটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। একটি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের কৃতপণ্য আগে বিক্রয়, আরেকটি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের কৃতপণ্য আগে বিক্রয়, আরেকটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড, ভারযুক্ত গড় পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই সামান্য এই বিষয়গুলো তোমরা একটু ধারণা নাও। পরবর্তী ক্লাসে আমরা মজুদ খতিয়ান প্রস্তুতের যে ছক আকারে একটি উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেবো। আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।